আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই বিজয়ের মাসটি বিজয়ের মাস থাকবে নাকি অন্য কোনো অভিধায় অভিযুক্ত হবে, সেটা কিন্তু ইতিহাসের একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে এই 5 ডিসেম্বর 6 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ দিন। এই 5 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর 7 ডিসেম্বরের ভিতরে অনেক রাষ্ট্র বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। 6 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনীর সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। তার ফলশ্রুতিতে মাত্র 10 দিনের যুদ্ধেই পাকিস্তান বাহিনী 93,000 সেনাবাহিনী নিয়ে, রাজাকার বাহিনী নিয়ে, আল বদর বাহিনী নিয়ে, আল শামস বাহিনী নিয়ে, জামাতে ইসলামী, নেজামে ইসলামী এবং মুসলিম লীগকে নিয়ে তারা কিন্তু রেসকোর্সের সাওরওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করে। সেদিন থেকে লাল সবুজের পতাকা বাংলাদেশের পতাকা হয়, আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত হয়। মহান স্বাধীনতার এই সূতিকাগার সাওরওয়ার্দী উদ্যান থেকে সেদিন পরাজয় রচিত হয়েছিল এই পাকিস্তানির দোসর বাহিনীদের। আজকে যারা গলা লম্বা লম্বা করে করে কথা বলছে, তারা পরাজিত শক্তি, আমরা বিজিত শক্তি। এখন এই বিজিত শক্তি 2024 সালে এসে পরাজয়ের মুখোমুখি। এখন এই স্বাধীনতা যুদ্ধের সপক্ষের, মুক্তিযুদ্ধের সপক্ষের, অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের, গণতন্ত্রের সপক্ষের, বাঙালিত্বের সপক্ষের যে মানুষরা আছে, এই মানুষদের জন্য একটা খারাপ সময় যাচ্ছে। এই খারাপ সময়টি বাংলাদেশে শুধু যাচ্ছে এটা আমি বলবো না, এটা পুরো পাক ভারত উপমহাদেশের জন্য একটা যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে। বাংলাদেশ কিন্তু পাকিস্তান এবং ভারত যুদ্ধের একটি ক্ষেত্র আস্তে 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 প্রস্তুত হচ্ছে। কারণ বাংলাদেশে যে নিয়মিত সেনাবাহিনীটি আছে, এই সেনাবাহিনীটি বর্তমানে অকার্যকর অবস্থায় আছে। আপনি বিশ্বাস করেন সেনাবাহিনীর উড়িয়ে দিবে হাসনাত, নাকি ওয়াকার হাসনাত হাসনাত এরকম ধ্বনি হয়, কিন্তু সেনাবাহিনীর কোনো মুরুদ থাকে না তাদের এইটার প্রতিবাদ করার। সেনাবাহিনীর এতজন অফিসারকে এই পুলিশ গাড়িতে করে যে মানে ক্যাঙ্গারু কোর্টে নিয়ে দাঁড় করায়, সেনাবাহিনীর কোনো বার্গেনিং ক্যাপাসিটি নেই। সেনাবাহিনী আজকে বাংলাদেশে থাকা এবং না থাকার মধ্যে কোনো তফাৎ নেই। বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় আছে, কিন্তু তারপরেও হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, রাহাজানি এবং দখলবাজি, চাঁদাবাজি দেদারচে চলছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? বাংলাদেশে যে সেনাবাহিনীটি আছে, সেই সেনাবাহিনীটি এখন কার্যকর কোনো সেনাবাহিনী হিসেবে নেই। এই সেনাবাহিনীর ভিতরে পাকিস্তানের চররা আসছে, পাকিস্তানের উপসেনাপ্রধান এসছে, পাকিস্তানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ প্রধানরা আসছে। এসে এখানে বসে সেনানিবাসে বসে তারা সলা পরামর্শ করছে জামাতে ইসলামীর সাথে এবং ডক্টর ইউনূসের সাথে লিয়াজু করে বাংলাদেশের সেনাবাহিনীর যেই সব জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই সব জায়গা আমরা শুনেছি তারা টেকনিক্যালি দখলে নিয়েছে, অথবা তাদের পছন্দ মতো। অর্থাৎ বাংলাদেশ যখন যে সেনাবাহিনীটি আছে, এই সেনাবাহিনীটি কিন্তু বেশিরভাগ গড়ে উঠেছিল আওয়ামী লীগের সময়। তো আওয়ামী লীগের সময়ে আপনারা একটা শোরগোল শুনেছিলেন যে আওয়ামী লীগ না হলে কাউকে সেনাবাহিনীতে নেওয়া হয় না। এখন দেখেন সেনাবাহিনীর ভিতরে বড় বড় অনেক অফিসার আছে যারা জামাতের পদলেহন করে। তাহলে এরা কোত্থেকে এসছে? এরা জন্মগতভাবেই জামাত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা কিন্তু একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বুঝি না। যোগ্যতর মানুষ যারা যোগ্যতার ভিত্তিতে সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে বা নৌবাহিনীতে জায়গা পাবে, তাদেরকে আইন মোতাবেক জায়গা দিতে হবে। তার মানে তিনি ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগ চিন্তা ভাবনা করেননি। যদি করতেন, আজকে আর্মির ভিতরে আওয়ামী লীগ ছাড়া কোনো লোক পাওয়া যেত না, প্রশাসনে আওয়ামী লীগ ছাড়া কোনো লোক পাওয়া যেত না। আপনি চিন্তা করেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, এই ইউনূসের 1.5 বছর, 1 বছর, 3 বছর, শেখ হাসিনার 17 বছর, 20 বছর। বাংলাদেশের মানুষ চাকরি করে কত বছর? 20 বছর থেকে 22 বছরের পরে বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো লোকে থাকে না। তার মানে দেখেন যে আসলে শেখ হাসিনা এটা করেনি। এখন এই শেখ হাসিনার এই সরলতার সুযোগ নিয়ে, দেশপ্রেমের সুযোগ নিয়ে, আইনের শাসনের সুযোগ নিয়ে এবং রুল অফ ল এর প্রতি যে তার শ্রদ্ধা এবং যার যার যোগ্যতা অনুসারে যে
চাকরি পাওয়া, যোগ্যতা অনুসারে জায়গা পাওয়া, সেটা যে তার নীতি, সেই নীতিটাই আজকে তার জন্য কাল হয়েছে। আজকে সেনাবাহিনীর ভিতরে এইসব পাকিস্তানি চর শক্ত হয়ে বসেছে এবং তারা রেগুলার পাকিস্তানকে খবরাখবর দিচ্ছে। আপনারা জানেন যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনী যে কথা বলেছে, এটার ধারে কাছেও কিন্তু সরকার নেই, কিন্তু সেনাবাহিনী কিছু করতে পারছে না। সেনাবাহিনীর সাথে পরামর্শ না করেই আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলকে আমেরিকা থেকে উড়িয়ে এনে বসানো হয়েছে। তার মানেটা কি? বাংলাদেশ সেনাবাহিনী এখন আর বাংলাদেশের সার্বভৌম রাষ্ট্রের সেনাবাহিনী হিসেবে নেই। এটাতে এখন পাকিস্তানি চরেরা গিজগিজ গিজগিজ করছে এবং তারা রেকি করছে বাংলাদেশের সাথে ভারতের যে 4000 বর্গ কিলোমিটার যে জায়গা, আমাদের যে সীমান্ত রয়েছে, এই 4000 কিলোমিটার জুড়ে এখন কিন্তু রেকির কাজ চলছে। কারা রেকি করছে? পাকিস্তানি বাহিনী রেকি করছে, তাদের দোসররা রেকি করছে। জামাতের অনেক নেতা এটার সাথে জড়িত রয়েছে এবং উগ্র মৌলবাদীদের এখানে অনেকে রয়েছে। জৈশে মোহাম্মদী, লস্করে তৈয়বা, তেহরিকে তালেবান, এরাও কিন্তু বাংলাদেশের ভেতরে এসে এই কাজকর্ম চালাচ্ছে। এখন ভারত কি করবে? ভারত কি এই বাংলাদেশটাকে এই যুদ্ধক্ষেত্র হিসাবে বেছে নেবে, না পাকিস্তানের সাথে যুদ্ধ করবে? এখন আলটিমেটলি বাংলাদেশে যে সরকারটি আছে সেটি হচ্ছে পাকিস্তানি ভাবধারার অন্তর্বর্তীকালীন সরকার। তাদের মূল কাজ হচ্ছে যারা পাকিস্তান প্রীতি, 1971 বিরোধী, মানে রিসেট বাটন, অর্থাৎ রিসেট বাটন তো আপনারা বুঝতে পারছেন যে 1971 সালে যে সেটটি হয়েছে সেটাকে বাদ দিয়ে এখন পাকিস্তান পন্থার মানুষদেরকে তিনি বাংলাদেশে সেট করে দিবেন। এটাই হচ্ছে এর কাজ। এর সাথে জড়িত রয়েছে চায়না এবং পাকিস্তান, এই দুটি রাষ্ট্র। আপনারা জানেন চায়না থেকে অসংখ্য মানুষ এখানে এসে এই ব্যবসা বাণিজ্য করছে। সাম্প্রতিক একটি মামলা আমার কাছে এসছে যে চায়নার 2 জন এই ব্যবসায়ী বাংলাদেশে আসার পর তারা এক ধরনের ডিভাইস নিয়ে এসছে যে একটা মোবাইলের মধ্যে 30টা, একটা ডিভাইসের মধ্যে 30টা মোবাইল নাম্বার সেট করা যায়। এরকম 2-3টার মধ্যে তারা 30টা করে 60টা ডিভাইস সেট করে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে মানুষের কাছ থেকে 350 কোটি টাকা নেয়। হাই হাই কোম্পানির মতো, মাল্টি লেভেলের মতো আর কি। নেওয়ার পরে তাদের বিরুদ্ধে গোয়েন্দারা কিন্তু আবিষ্কার করে যে এরা কারা এবং পায় যে মানুষের কাছ থেকে 350 কোটি টাকা নিয়ে গেছে। পরবর্তীতে এটা আপনার এই বনানী থানাতে মামলাটি যায়। মামলাটি যাওয়ার পরে তারা 200 কোটি টাকা দিয়ে তারা ছেড়ে নিয়ে চলে যায়। তাহলে বাংলাদেশ থেকে নিয়ে গেল 350 কোটি টাকা আর ঘুষ দিল মাত্র 200 কোটি টাকা, 2 কোটি টাকা। এইভাবে বাংলাদেশ এখন চলছে। এই পাকিস্তানি চাইনিজ গোয়েন্দাদের এখানে গিজগিজ অবস্থায় ভারতের সীমানা এখন কিন্তু অরক্ষিত হয়ে গেছে। অর্থাৎ এই ভারতের সমস্ত সীমানাটা দিয়ে পাকিস্তান বাহিনী তৈরি করছে। চাইনিজ এবং পাকিস্তান মিলে বাংলাদেশের জামাতকে, ওই যে 7 সিস্টারকে অশান্ত করার জন্য চেষ্টা এখন শুরু হয়ে গেছে। এখন এই চেষ্টার অংশ হিসেবে তারা বাংলাদেশ সেনাবাহিনীটি যদি থাকে, দেশপ্রেমিক সেনাবাহিনী, এটা দিয়ে পারবে না। সেই জন্য আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীকে অবসর দেওয়া হবে অথবা এই সেনাবাহিনীটি ভেঙে দেওয়া হবে। ভেঙে দিয়ে পাকিস্তানের মনোনীত, জামাতে ইসলামীর মনোনীত সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীটি পুনর্গঠন হবে। সেই পুনর্গঠিত সেনাবাহিনী এটা হবে ভারত বিরোধী একটা শক্তি এবং তাদের মূল কাজে হবে যেই কোনোভাবেই হোক ভারতকে অশান্ত করা, ভারতের সামরিক ব্যয় বাড়িয়ে দেওয়া এবং ভারতের যে 7 সিস্টারে যেসব বিদ্রোহীরা আছে তাদের সাথে যোগসূত্র স্থাপন করা। এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ কিন্তু একটি প্রক্সি ওয়ারের দিকে যাচ্ছে। এই প্রক্সি ওয়ারের 2টি পক্ষ, একটি হবে ভারত আর একটি হবে পাকিস্তান। বাংলাদেশ হবে কি দাবার গুটি। এই বাংলাদেশ দাবার গুটি হয়ে যুদ্ধ অবস্থা বিরাজ করবে। ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, বড় বড় শহরগুলোতে তখন হয় পাকিস্তান বোমা বর্ষণ করবে, না হয় ইন্ডিয়া বোমা বর্ষণ করবে। মাঝখান দিয়ে এই সোনার বাংলাটি গেরিলা যুদ্ধের ক্ষেত্র তৈরি হবে। এই গেরিলা যুদ্ধে কে জিতবে কে হারবে সেটা কিন্তু বড় কথা নয়, সেটা আমরা জানি না, আপনারাও জানেন না। কিন্তু এই গেরিলা যুদ্ধে হেরে যাবে বাংলাদেশ। এই বাংলাদেশটি একটি গৃহযুদ্ধকে অ্যাফোর্ড করতে পারবে না। কেন পারবে না? দেখেন, বাংলাদেশের মানুষ 18 কোটি। অল্প একটু জায়গায় এই 18 কোটি মানুষের বসবাস। যখন কোনো দেশে যুদ্ধ হয় সেই দেশের মানুষকে পৃথিবীর কোনো দেশ কিন্তু তার দেশে নিতে চায় না। তখন কি হবে? ইউরোপ আমেরিকার দরজা চিরতরে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাবে। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড তারাও সেই দরজাটি বন্ধ করে দিবে। তাহলে আমাদের মেধা,
বাইরে গিয়ে যে আরও উন্নত হয়ে আসবে, দেশকে সার্ভ করবে। আমরা যদি আজকে যদি আমাদের সমাজের দিকে দেখি, আমার গ্রাম আপনার গ্রাম, যেগুলো গ্রাম সেখানে যা দেখেন এই সমাজটা টিকে আছে 60% বিদেশি টাকার উপরে, অর্থাৎ সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, এইরকমভাবে মিডল ইস্টে লক্ষ লক্ষ মানুষ এই সমাজটাকে টিকিয়ে রেখেছে। একটি যুদ্ধ যখন শুরু হবে, সেই যুদ্ধকালীন সময়ে কোনো দেশ এই যুদ্ধ চলা রাষ্ট্রের সাথে কিন্তু তারা কিন্তু শ্রমিক বিনিময় করে না। তাহলে বাংলাদেশে কলাপস করবে। এই কলাপসের ফলে কার লাভ হবে কার ক্ষতি হবে জানি না, কিন্তু বাংলার যে হাজার বছরের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাটি মুখ থুবড়ে পড়বে। এখন ইখতিয়ার উদ্দিন আর বখতিয়ার খিলজিদের দিন এখন নেই। এখন মানুষের যে আধুনিক জীবন, মানুষের যে এই ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন, এই বিষয়গুলো মানুষের জীবনের অনুষঙ্গ। এই জিনিসগুলো চালানোর পয়সাও মানুষের হাতে থাকবে না। পাকিস্তান এমন একটি রাষ্ট্র যার দেওয়ারও কোনো ক্ষমতা নেই। চায়না এমন একটি রাষ্ট্র, তারা কাউকে দেয় না, শুধু নেয়, ঋণ দেয়, ঋণ দিয়ে দেশটি সুদ্ধা গিলে ফেলে। কিন্তু ব্রিটেন, আমেরিকা, ইউরোপ তারা ঋণ দেয়, উন্নত করে, নিয়েও যায়, কিন্তু যা নেয় তার চেয়ে বেশি তারা দেয়। মানুষকে সম্মান করে, ইজ্জত করে, সমাজকে বিনির্মাণে সহযোগিতা করে। কিন্তু চায়না তার টোটাল ব্যতিক্রম। চায়না যে দেশে গিয়েছে সেই দেশ ধ্বংস হয়ে গিয়েছে। আর আমেরিকা যদি কারো প্রতি কুনজর দেয়, সেই কুনজর এমন এক অবস্থা, রূপ গুণ সব জোরে পড়ে যায়। বাংলাদেশকে আজকে আমেরিকা, চায়না, পাকিস্তান মিলে এমন একটি জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশের মানুষ কিন্তু সেটা কল্পনাও করতে পারছে না। এই যে মুনাফেক ইউনুসকে বসিয়েছে, আপনারা জানেন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার কাছের মানুষ ছিল মীর জাফর আলী খান। সেই মীর জাফরের চাতুর্য, সেই মীর জাফরের বিশ্বাসঘাতকতায় 190 বছর বাংলার স্বাধীনতা সূর্য যেভাবে অস্তমিত হয়ে গিয়েছিল, বাংলা যেভাবে মাৎসন্যায় পরিণত হয়েছিল, সেই বাংলা এখন এই 53 বছর পর স্বাধীনতার ঠিক আরেকজন মীর জাফরকে বাঙালি খুঁজে পেয়েছে। এই মীর জাফরও এই দেশটিকে একটি যুদ্ধক্ষেত্র বানিয়েই ছাড়বে। আসুন আমরা প্রতিরোধ করি। আমার সোনার বাংলা, এই দেশকে আমরা সত্যিকারের বাংলাদেশ বানাই এবং স্বাধীনতার মন্ত্রে যারা জীবন দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা রেখে এই দেশটার পাশে এসে দাঁড়াই। ভারত যদি এখন থেকেই যদি উদ্যোগী না হয়, ভারত যদি এখন থেকে এখানে যুদ্ধ বন্ধের চেষ্টা না করে, বিশ্বশক্তিকে সাথে নিয়ে যদি এই জায়গাটি, এই পাকিস্তানের এই অবাধ বিচরণকে যদি বন্ধ না করে, তাহলে ভারতের জন্য কিন্তু করুণ পরিণতি সামনে ধেয়ে আসছে। আসুন ভারত, আমেরিকা, পাকিস্তান, বাংলাদেশ অথবা চায়না, সবার শুভবুদ্ধির উদয় হোক। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে কিছুতেই ইউনূস সরকারের পাক প্রেম থামানো যাচ্ছে না, এমন একটি সংবাদেরই ইঙ্গিত দিয়েছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী। আজকে একটি স্টোরি করেছে, তাতে তেমনটাই বলবার চেষ্টা করেছেন তিনি যে সম্প্রতি ভারত এবং বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠকের মাত্র 2 সপ্তাহও পার হয়নি, এরই মধ্যে বাংলাদেশে পাকিস্তানি প্রতিরক্ষা কর্মকর্তাদের যাতায়াত অব্যাহত রয়েছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন পাকিস্তান নেভাল একাডেমির কমান্ড্যান্ট কমোডর জিয়াউর রহমান। গতকাল 6 ডিসেম্বর তিনি ঢাকায় অবতরণ করেন এবং সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। গত মাসে নয়াদিল্লিতে 2 দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের পর মনে করা হয়েছিল যে কূটনৈতিক সম্পর্কের বরফ গলবে, কিন্তু পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের নিয়মিত ঢাকা সফর দিল্লির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা যাচ্ছে গতকাল 6 ডিসেম্বর 8টা 20 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, ফ্লাইট নম্বর EK 582, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন কমোডর জিয়াউর রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পাকিস্তান নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার নোমান আসলাম এবং 2 জন ক্যাডেট অফিসার। সূত্র জানাচ্ছে ঢাকায় পৌঁছানোর পরপরই 4 সদস্যের এই প্রতিনিধি দলটি সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। নর্থ ইস্ট নিউজের হাতে আসা নথিপত্র অনুযায়ী
চট্টগ্রামে অবস্থানকালীন সময়ে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ তাদের সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করছে। আগামী 8 ডিসেম্বর তাদের বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। এখানে একটু অবাকই হলাম যে পাকিস্তান থেকে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসছেন, এসে শাহজালাল বিমানবন্দর থেকে কিংবা ঢাকায় অবস্থান করে বিমানেই যাবেন চট্টগ্রামে, সেটাই তো স্বাভাবিক। সড়ক পথে কেন গেলেন সেটি একটা প্রশ্ন। জানুয়ারি 2025 থেকে পাকিস্তান সেনাবাহিনী, আইএসআই এবং নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বাংলাদেশে আগমন উল্লেখযোগ্য হারে বেড়েছে। এটি বাংলাদেশে সিনিয়র পাকিস্তানি নৌ কর্মকর্তাদের তৃতীয় সফর। এর আগে নভেম্বরের তৃতীয় সপ্তাহে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বাংলাদেশ সফর করেছিলেন। তখন পাকিস্তানের গাইডেড মিসাইল যুদ্ধ জাহাজ পিএনএস সাইফ 3 দিনের জন্য চট্টগ্রাম বন্দরে নোঙর করেছিল। পাল্টা সফর হিসেবে গত 23 নভেম্বর বাংলাদেশের চট্টগ্রাম নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসান এবং আরও 3 নৌ কর্মকর্তা নেভি টু নেভি স্টাফ টকের জন্য পাকিস্তান সফর করেন। একই দিনে পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ টকসিলার চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খট্টক ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেন। সূত্রের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ জানাচ্ছে যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের উদ্যোগে এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পূর্ণ সম্মতিতেই পাকিস্তানি কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। এই সফরগুলোর পাশাপাশি ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত লালমনিরহাট বিমানঘাটের আধুনিকায়ন নিয়েও কৌশলগত উদ্বেগ তৈরি হয়েছে। যদিও 2025 সালের মে মাসে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে ভারতের জন্য হুমকি হতে পারে এমন কোনো উন্নয়ন সেখানে করা হচ্ছে না, তবুও সেখানে নতুন হ্যাঙ্গার ও আবাসিক কোয়ার্টার নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান ও চীন থেকে যুদ্ধ বিমান এবং তুরস্ক ও চীন থেকে ড্রোন ও মিসাইল সিস্টেম কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছে বলে জানা গেছে। দিল্লির বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের কাছে জঙ্গি আস্তানা সংক্রান্ত ডসিয়ার হস্তান্তর করলেও পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের এই ঘন ঘন সফর নিয়ে নির্দিষ্ট কোনো আলোচনা হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বর্তমান পরিস্থিতি দুই দেশের নিরাপত্তা সম্পর্কের ক্ষেত্রে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এটি স্পষ্ট যে দিল্লি বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা, ভারতের নিরাপত্তা নিয়ে আলাপ হয়েছে এবং এখানে পাকিস্তান প্রসঙ্গ কি আলাপ হয়েছে এটা আমরা বলতে পারবো না। কেউ কেউ আবার অনেক কিছু বলে ফেলেন বা বলতে পারেন যে এই আলাপ হয়েছে, হয়তো সেই বৈঠকে তারা থাকেন, তারা বলতে পারেন, কিন্তু আমরা জানি না। এগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়নি যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুজনের দ্বিপাক্ষিক বৈঠকে আসলে কি আলাপ হয়েছে, পাকিস্তান প্রসঙ্গে এসছে কিনা, কিংবা পাকিস্তান নিরাপত্তা বিঘ্ন ঘটাতে পারে এগুলো নিয়ে সতর্ক করা হয়েছে এবং জানা গেছে যে ডসিয়ার দিয়েছে, জঙ্গি ঘাঁটি আস্তানা সংক্রান্ত ডসিয়ার দিয়েছে। তাহলে দিল্লি বৈঠকের পরে বাংলাদেশের আচার আচরণে তো পরিবর্তন পরিলক্ষিত হওয়ার কথা। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, আজকে প্রায় 20 তারিখে লাস্ট বৈঠকটা হয়েছে, 20-21 তারিখে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের দেশে ফিরেছেন। আজকে 15 দিন কিন্তু পেরিয়ে গেছে, তারপরে কোনো ধরনের লক্ষণ খেয়াল করছেন যে কোনো পরিবর্তন হয়েছে বাংলাদেশের, কিংবা পাকিস্তানি ভিজিট কি বন্ধ হয়েছে? হয়নি, প্রতিনিয়ত ভিজিট চলছে। পাকিস্তানি পরিকল্পনায় এখনো পর্যন্ত বাংলাদেশ বিদ্যমান। যে কথাই বলি না কেন, বাংলাদেশ সত্যিকার অর্থে বাংলাদেশের সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে এটা আসলে এই মুহূর্তে বলা কঠিন। বাংলাদেশ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আজকে ডিসেম্বর বিজয়ের মাস, এই কথাটা যদি বলি অনেকের শুনতে খারাপ লাগবে, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ অনিশ্চয়তার দোলাচলে দুলছে।
এই মুহূর্তে বসে কোনো বিশেষজ্ঞরও বলবার ক্ষমতা নেই, বাবার ক্ষমতা নেই বলবার যে বাংলাদেশ আসলে কোন পথে যাচ্ছে। একটা অনির্ধারিত যুদ্ধ, একটা অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকেই কি যাচ্ছে কিনা? কারণ বাংলাদেশকে পাকিস্তান ব্যবহার করতে চাইছে ভারতের বিরুদ্ধে উস্কানি হিসেবে। আর ভারতে পাকিস্তান চাইছে কোনোভাবে এদিক দিয়ে একটা উস্কানি তৈরি হোক এবং সেই উস্কানিতে ভারত ফাঁদে পা দিক, এমনটাই চাওয়া। এবং এই চাওয়ার কোনো পরিবর্তন হয়নি। দিল্লি থেকে যতই নিরাপত্তা উপদেষ্টা বৈঠক করে ঘুরে আসুক না কেন, হয়নি এখনো পর্যন্ত। জানি না আসলে এর শেষটা কিভাবে হবে, শান্তিপূর্ণভাবে বাংলাদেশ এই বাংলাদেশ বিরোধী শক্তির হাত থেকে মুক্ত হবে কিনা। আজকে আমি কেন, যারা এই ঘটনাগুলোর ভেতরে থাকেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্বয়ং নিজেও বলতে পারবেন না যে আসলে তারা কোন দিকে যাচ্ছেন, তাদেরকে নিয়ে পাকিস্তান কি খেলা খেলছে। আমরা সত্যিই এক কঠিন যুগ সন্ধিক্ষণের মধ্যে আছে। আমাদের আসলে দোয়া করা ছাড়া অন্য কোনো উপায় নেই। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।